নির্বাচন বিলম্বিত করতেই পিআর দাবিতে আন্দোলনে কিছু দল। অভিযোগ বিএনপির 5 দাবিতে সারা দেশে জেলা প্রশাসকের কাছে জামাত সহ ইসলামী দলগুলোর স্মারকলিপি। নির্বাচন ঘিরে যে কোনো বিশৃঙ্খলা কঠোর হাতে দমন করবে সরকার। বিগত 3 নির্বাচনে দায়িত্ব পালনকারীদের ত্রয়োদশ সংসদে ভোটে না রাখার ঘোষণা। গুমের মামলায় পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের বিচারের ক্ষমতা আছে ট্রাইব্যুনালের, জানালেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু। এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। দাবিতে একাত্মতা এনসিপি নেতাদের। শিক্ষকদের প্রতি আচরণে ক্ষমা চাওয়ার আহ্বান। এবং আন্তর্জাতিক আইনের তোয়াক্কা নেই মিয়ানমার বাহিনীর। বান্দরবান সীমান্তে টহলের সময় মাইন বিস্ফোরণে পা উড়ে গেল বিজিবি সদস্যের, গুরুতর অবস্থায় হাসপাতালে। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। নির্বাচন বিলম্বিত করার লক্ষ্যেই পিআর নিয়ে কিছু দল আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চাপিয়ে দেয়া কোনো কিছু জনগণ মেনে নেবে না বলেও জানান তিনি। বলেন, সংস্কার ইস্যুতে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে তা নিয়ে 17 অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর করবে দলগুলো। যেসব বিষয়ে ঐক্য হয়নি সেগুলো আগামী নির্বাচনে ইশতেহার আকারে দলগুলো জনগণের ম্যান্ডেট নিতে পারে বলে মনে করেন বিএনপি মহাসচিব। প্রক্রিয়ার মধ্যে দীর্ঘ 7 মাস 3 দফা বৈঠক, 30টির বেশি রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা, কখনো একমত কখনো দ্বিমত। এরপরও সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে আগামী 17 অক্টোবর স্বাক্ষর হতে যাচ্ছে বহুল আলোচিত জুলাই সনদ। রাজনীতিবিদদের পাশাপাশি দেশের মানুষের দৃষ্টি এখন সেদিকেই। রোববার ডিআরইতে এক স্মরণ সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার কমিশনের প্রস্তাবের বেশিরভাগই বিএনপির দেয়া রাষ্ট্র মেরামতের 31 দফায় আগে থেকেই আছে। তিনি বলেন, ঐক্যমত্যের ভিত্তিতে সনদ স্বাক্ষর হলেও যেসব বিষয়ে একমত হয়নি সে প্রস্তাবগুলো আগামী নির্বাচনে জনগণের সিদ্ধান্তের জন্য ছেড়ে দিতে হবে। আজকে এই সংস্কারকে নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা দীর্ঘদিন ধরে হয়েছে, কারণ এর আলোচনা চলছে। আগামী 17 তারিখে এই সনদের স্বাক্ষর করবেন যেগুলো বিষয়ে একমত হয়েছেন সেই বিষয়গুলো নিয়ে। আর যে বিষয়গুলো একমত হওয়া যায়নি সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো জনগণের সামনে তারা নির্বাচনের সময় ম্যানিফেস্টো আকারে যাবেন এবং জনগণের কাছ থেকে সেটার যে তাদের মতামত ম্যান্ডেট সেটা আদায় করার চেষ্টা করবেন। সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির সমালোচনা করেন মির্জা ফখরুল। কয়েকটি দল নির্বাচন বিলম্বিত করতেই এই আন্দোলন করছে বলেও অভিযোগ করেন তিনি। পিআর পদ্ধতি, কয়েকটি রাজনৈতিক দল সেই পদ্ধতি কথা বলছে এবং তারা আন্দোলন করছে। এর লক্ষ্য একটাই, সেই লক্ষ্যটি হচ্ছে যে নির্বাচনকে বিলম্বিত করা, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে বিলম্বিত করা। পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না। আমাদের দলের পক্ষ থেকে তো আমরা স্পষ্ট বলেছি, এখন বলছি জনগণই এই পদ্ধতি গ্রহণ করবে না। চাপিয়ে দেওয়া কোনো কিছু এই দেশের মানুষ গ্রহণ করবে না। দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, যে কোনো চক্রান্ত মোকাবেলায় প্রস্তুত আছে দেশের মানুষ। অর্থেই দেশপ্রেমে বিশ্বাস করে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি এবং পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস সহ 7টি দল। সরকারের কেউ কেউ একটি দলের প্রতি অনুগত অভিযোগ করে নেতারা বলেন, কোনো রাজনৈতিক দলের চাপ দেশের জনগণ মেনে নেবে না। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে জামাত ইসলামী, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল। রোববার 5 দফা দাবিতে ঢাকার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় দলগুলো। স্মারকলিপি প্রদান শেষে ঢাকা দক্ষিণের জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে, কোনো রাজনৈতিক দলের চাপ দেশের জনগণ মেনে নেবে না। জুলাই সনদ ঘোষণাপত্রের আলোকেই প্রথম পদক্ষেপ হিসাবে আমাদেরকে পিআর পদ্ধতির মাধ্যমে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে। কোনো রাজনৈতিক দলের চাপে যদি আপনারা থাকেন
জনগণ বাদ দিয়ে যদি কোনো রাজনৈতিক দলের লেজ ধরেন, আনুগত্য প্রকাশ করেন, তাহলে এদেশের জনগণ যেটি মানবে না, এটি আজকে আপনাদের কাছেও পরিষ্কার থাকার কথা। গণভোটের মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক বৈধতা চায় ইসলামিক আন্দোলন বাংলাদেশ। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন, এই নির্বাচনের পূর্বেই জুলাই সনদের আদেশ জারি করতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে এবং এর পক্ষে গণভোটের আয়োজন করতে হবে। দাবি আদায়ে 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। 6 দফা আদায়ের জন্য আমাদের আরও 2টা কর্মসূচি আছে। 14 অক্টোবর মানববন্ধন বিভাগীয় সদরে এবং ঢাকায় হবে পল্টন মোড়ে 14 অক্টোবর, আর 15 অক্টোবর মানববন্ধন হবে সকল জেলা সদরে। ঢাকা সহ সারা দেশে একযোগে 5 দফা দাবি আদায়ের স্মারকলিপি দিয়েছে দলগুলো। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের মাঠে জোরে সোরেই নামছে রাজনৈতিক দলগুলো। জুলাই সনদ নিয়ে দৃশ্যমান অগ্রগতির পর নির্বাচনই এখন মুখ্য দলগুলোর কাছে। শৃঙ্খলা ঠিক রাখতে তফসিলের আগেই সম্ভাব্য প্রার্থীদের সবুজ সংকেত দেওয়ার পরিকল্পনা বিএনপির। অন্যদিকে ডিসেম্বরে জোট আত্মপ্রকাশের পরিকল্পনা জামাতের। পাশাপাশি অধিকাংশ আসনে জনসংযোগও চালাচ্ছে দলটি। এতদিন নির্বাচন নিয়ে তোড়জোড় না থাকলেও জুলাই সনদ বাস্তবায়নের দিকে যাওয়ায় মাঠে নামছে এনসিপিও। হাসান ওয়ালির রিপোর্ট। উৎসব মুখর নির্বাচনের সংস্কৃতি দেখা যায়নি বেশ কয়েক বছর ধরেই। গত 3টি নির্বাচনেও প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতাও ছিল না। কর্তৃত্ববাদী শাসনের অবসান হওয়ার পর আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে তাই উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। তবে জুলাই সনদ ইস্যুর কারণে কিছুটা ধীরে চলো নীতিতে এগোচ্ছে রাজনৈতিক দলগুলো। তবে একই সঙ্গে রাজনীতির মাঠে শক্তিমত্তার জানান দিতে এবং সংগঠন গোছাতে তৎপর দলগুলো। এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে মত বিনিময় করেছে বিএনপি। যুগপৎ আন্দোলনে যুক্ত মিত্ররা 217টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা জমা দিয়েছে দলটির কাছে। 299 আসনে একক প্রার্থী দিয়েছে জামায়াতে ইসলামী। অনেকটা অলিখিত জোটবদ্ধ পথ চলা শুরু করেছে জামায়াতে ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল। তবে এনসিপি এখনও দৃশ্যমান কোনো কার্যক্রম হাতে নেয়নি। তরুণদের নেতৃত্বে গঠিত দলটিকে ঘিরে বিএনপি জামায়াত দুই পক্ষের জোটের আলোচনা উঠছে মাঝে মধ্যেই। এতদিন জুলাই সনদের দাবিতে নানান কর্মসূচিতে থাকলেও এখন দলের সম্ভাব্য প্রার্থীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিচ্ছে এনসিপি। যারা প্রস্তুতি নিচ্ছিলেন দীর্ঘ সময় ধরে, তাদেরকে সামনে নির্বাচনে প্রস্তুত হওয়ার আমরা নির্দেশ দিয়েছি। কিন্তু সে নির্বাচন সেটা কি জোটবদ্ধভাবে হবে না আমরা এককভাবে করব, সে সিদ্ধান্ত আমরা এখন পর্যন্ত চূড়ান্তভাবে গ্রহণ করিনি। দেশের কল্যাণে জোটবদ্ধভাবে নির্বাচনের মতো কোনো পরিবেশ তৈরি হয়, তার জন্য আমরা ওপেন রয়েছি। এদিকে ডিসেম্বরে জোটের আত্মপ্রকাশের পরিকল্পনা জামায়াতের। ধর্মভিত্তিক দল ছাড়াও এতে যুক্ত হতে পারে মধ্যপন্থী দলও। আমরা সবার সাথে আলোচনা হচ্ছে, মানে বাইলিটারেল আলোচনা হচ্ছে, গ্রুপ ভিত্তিক আলোচনা হচ্ছে। আলোচনা পর্যায়ে এখন আছে, কোনোটা ফাইনাল হয় নাই। নভেম্বরের দিকে আলোচনাটা আর একটু এগোবে, ডিসেম্বরে তো এটা একটা ফাইনাল শেপ পাবে আর কি। সম্ভাব্য প্রার্থীদের সবুজ সংকেত দেওয়ার প্রক্রিয়া চলছে বিএনপিতে। শিগগিরই এসব প্রার্থীরা নামবেন জনসংযোগে। আমরা নির্বাচন কেন্দ্রিক যাতে জনসংযোগটা বাড়ে এবং আমাদের বার্তাটা জনগণের কাছে যায়, ভোটারদের কাছে যায়, সেটা আমরা আরও জোরদার করব। খুব শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে আমরা মাঠে কাজ করার জন্য আমরা গ্রিন সিগন্যাল দেব। তবে সেটা অফিসিয়াল হবে যখন আমরা তফসিল ঘোষণার পরে। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। চূড়ান্ত প্রস্তুতি নিতে তফসিলের অপেক্ষায় দলগুলো। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ঘিরে যে কোনো বিশৃঙ্খলা কঠোর হাতে অন্তর্বর্তী সরকার দমন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে একথা জানান তিনি। 2014, 2018 এবং 2024 সালের জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারীদের আগামী নির্বাচনে রাখা হবে না বলেও জানান তিনি। জাতীয় নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সুশৃঙ্খল রাখতে এখন থেকেই শুরু হয়েছে সরকারের নানা পর্যায়ের কার্যক্রম।
রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে আলোচনা হয়। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে সিসিটিভি স্থাপন, 1.5 লাখ পুলিশ সদস্যদের জানুয়ারির মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করা, 5.5 লাখ আনসার বিডিবি নিয়োগ এবং 80,000 সশস্ত্র বাহিনী দায়িত্ব পালন করবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। নির্বাচন কেন্দ্রে করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি যেন না ঘটে, সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচন ঘিরে যারা বিশৃঙ্খলা তৈরি করবে তাদেরকে ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু ভোট প্রক্রিয়া নিশ্চিত করার জন্য যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি বা গ্রুপকে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। বলেন, বিগত 3টি নির্বাচনে যেসব কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন তাদেরকে আগামী জাতীয় নির্বাচনে দায়িত্ব প্রদান থেকে বিরত রাখা হবে। 2014, 18 এবং 24 সালে জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের আসন্ন নির্বাচন যথাসম্ভব তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে রোববার যোগ দিয়ে সিনিয়র সচিব মোহাম্মদ ইহসানুল হক সাংবাদিকদের বলেন, 2014 ও 18 সালের মতো আগামী নির্বাচন নিরপেক্ষতা হারাবে না। যদি ক্ষমতাবান থাকবেন, উনি ক্ষমতা যদি ব্যবহার না করেন তাইলেও তার বিচার হবে, ভয় পাওয়ার কিছু নাই। গোলমাল করবেন, সেন্টার বন্ধ করে দিয়ে প্রিজাইডিং অফিসার শেষ। পর্যাপ্ত প্রোটেকশন পেলে নিরপেক্ষ নির্বাচন পরিচালনা সম্ভব বলেও মন্তব্য করেন জনপ্রশাসন সচিব। পদক্ষেপে দায়িত্ব পালনের সুযোগ পাই, ডেফিনেটলি আমার অফিসাররা সবাই নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইন্টারনেট বন্ধ করার পক্ষপাতী নয় নির্বাচন কমিশন। সেই সঙ্গে লুকানো রাতের অন্ধকারের নয়, পরিচ্ছন্ন নির্বাচন চান বলে মন্তব্য করেছেন সিইসি। এছাড়া শাপলা নির্বাচনের প্রতীক তালিকায় যোগ করা যায় কিনা এ বিষয়ে নির্বাচন কমিশনের এখনো কোনো সিদ্ধান্ত নেই বলেও জানান সিইসি। চট্টগ্রাম বিভাগের সকল জেলা প্রশাসক, আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে একথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা সম্পৃক্ত থাকবেন সেই সব প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান নির্বাচন কমিশনার। রোববার সকালে নগরীর সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগের সকল জেলা প্রশাসক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি। আগামী নির্বাচন সুন্দর করার জন্য কি কি চ্যালেঞ্জ আসতে পারে, কিভাবে মোকাবেলা করা যাবে এই বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া নিরাপত্তা, মব ভায়োলেন্স, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার কিভাবে রোধ করা যায় তা আলোচনায় উঠে আসে। মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে ইন্টারনেট বন্ধ করার বিষয়ে পক্ষপাতী নয় কমিশন, রাতের অন্ধকারে নয়, পরিচ্ছন্ন নির্বাচন চান বলেও জানান তিনি। আমরা ইন্টারনেট বন্ধ করার পক্ষপাতী না, তাহলে তো আমি চাই যে ইনফরমেশন ফ্লোটা চালু থাকুক। আমরা একটা ট্রান্সপারেন্ট, স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই, লুকানো কোনো নির্বাচন দিতে চাই না, রাতের অন্ধকারে ভোট আমরা চাই না। এনসিপির প্রতীক ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনার বলেন, যেহেতু তালিকায় নেই তাই শাপলা প্রতীক দেয়া হয়নি। শাপলা নির্বাচনের প্রতীক তালিকায় যোগ করা যায় কিনা এই বিষয়ে নির্বাচন কমিশনের এখনো কোনো সিদ্ধান্ত নেই বলেও জানান তিনি। যেহেতু আমাদের নির্ধারিত তালিকায় নাই, এই জন্য আমরা এটা দিতে পারিনি। এখন এই জন্য দিতে পারি, যেহেতু আমাদের তালিকাভুক্ত নয়, এই জন্য আমরা দেই নাই। এটা কমিশন নেওয়ার মতো, এটা ইনক্লুড করার জন্য কোনো সিদ্ধান্ত নেয় নাই। অপব্যবহার রোধে যে কোনো তথ্য ফ্যাক্ট চেকিং না করে প্রচার না করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এটাকে অংশগ্রহণমূলক একটা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরও থাকছে, ময়মনসিংহ বিভাগের সব জেলা থেকে ঢাকামুখী বাস চলাচল বন্ধ। জুলাই যোদ্ধাকে নাজেহালের অভিযোগ নিয়ে মালিক শ্রমিকদের সঙ্গে এনসিপি নেতাদের বিরোধ, ভোগান্তি চরমে। গুমের মামলায় হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিষয়ে আইনি মতামত চাইলে দেয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, আইনের সাধারণ বিধান হচ্ছে গ্রেফতারের 24 ঘন্টার মধ্যে আসামিদের আদালতে হাজির করা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই গুম খুনে জড়িত কর্মকর্তাদের বিচারে উপযুক্ত আদালত বলেও মন্তব্য করেন তাজুল ইসলাম। গুমের 2 মামলা সহ 3 মামলায় পরোয়ানাভুক্ত 15 সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে বলে শনিবার এক ব্রিফিংয়ে জানায় সেনাবাহিনী। ব্রিফিংয়ে বলা হয়, হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের কোন আইনে বিচার হবে তা নিয়ে দরকার পড়বে আইনি ব্যাখ্যার।
রোববার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, সেনাবাহিনী আইনি মতামত চাইলে দিতে প্রস্তুত তারা। তবে আইনের সাধারণ বিধান হচ্ছে গ্রেফতারের 24 ঘন্টার মধ্যে আসামিদের আদালতে হাজির করা। এরপর সিদ্ধান্ত দেবেন আদালত। যাকে যখনই গ্রেফতার করা হবে তাকে আইনের বিধান হচ্ছে তাকে আদালতের কাছে আনতে হবে। আদালত যদি তাকে আটক রাখতে বলে আটক রাখা হবে, আদালত যদি তাকে ছেড়ে দিতে বলে জামিন দেয় সেটা দিতে পারেন। সুতরাং ডিসিশন নেওয়ার অথরিটিটা তখন আদালতের হাতে চলে যায়। এইটাই হচ্ছে আইনি ব্যাখ্যা। তো আমাদের কাছে কেউ ব্যাখ্যা চাননি, যদি চান তখন আমরা ব্যাখ্যা নিশ্চয়ই তাদেরকে জানাবো। আনুষ্ঠানিকভাবে ডকুমেন্টারি পদ্ধতিতে কেউ বলেননি যে আটক রাখা হয়েছে। মিডিয়াতে যেটা এসেছে সেটাকে আমরা আমলে নিচ্ছি না। আমাদেরকে যদি বলা হয় যে আটক রাখা হয়েছে তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আদালতের কাছে আনতে হবে, এটাই বিধান। গ্রেফতারি পরোয়ানা সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট সব দপ্তরে পৌঁছেছে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই গুম খুনে জড়িত সেনা কর্মকর্তাদের বিচারে উপযুক্ত আদালত। এই আইনে যে অপরাধগুলোর বিচার করা হচ্ছে সেই অপরাধগুলোর বর্ণনা বাংলাদেশের সাধারণ কোনো আইনে নেই। ইভেন আর্মি অ্যাক্ট, নেভি অ্যাক্ট, এয়ারফোর্সের যে আইন আছে নিজস্ব আইন সেখানেও নেই। এটা একটা স্পেশাল ল। এই অপরাধগুলো আন্তর্জাতিক আইনে বর্ণিত অপরাধ। এগুলোর বিচার করার কেবলমাত্র ক্ষমতা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। এই ব্যাপারে সবার সুস্পষ্ট ধারণা থাকা দরকার। গত ৮ অক্টোবর ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিশেষ ট্রাইব্যুনাল। ২২ অক্টোবর আসামিদের হাজির করার দিন ধার্য রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। গুলি করে হত্যার পর মাথার মগজ দেখে উল্লাস করা হতো, কাউকে কাউকে হত্যার পর পেটে বালু ঢুকিয়ে ফেলে দেওয়া হতো নদীতে। এমনকি হত্যার পর রেল লাইনে মরদেহ রেখে ছিন্ন ভিন্ন করে ফেলা হতো যাতে কেউ শনাক্ত করতে না পারে। আওয়ামী লীগের সময়ে ক্রসফায়ার এবং গুমের তদন্ত করতে গিয়ে এমন চাঞ্চল্যকর তথ্য পাওয়ার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এদিন জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। কর্মীদেরকে গ্রেফতার করার পরে শুরু হলো শেখ হাসিনার বিচারের শেষ ধাপ। যুক্তিতর্ক উপস্থাপনের প্রথম দিনে আওয়ামী লীগের দুঃশাসনের ইতিহাস তুলে ধরেন চিফ প্রসিকিউটর। ঘুষের যে লেনদেন করতো প্রত্যেকটা থানায় তদন্তে পাওয়া ক্রসফায়ারের নানা ঘটনা একের পর এক তুলে ধরেন তাজুল ইসলাম। মাথায় যখন গুলি করতো, মাথায় গুলি করলে মগজ এবং রক্ত ছিটিয়ে এসে হাতে লাগতো। প্রথম দিকে সে হাতে এক ধরনের মোজা ব্যবহার করতো যাতে না লাগে। পরবর্তী সময়ে তার এটা নেশা হয়ে যায়। রক্ত এবং মগজের উত্তাপ হাতে না লাগলে তো আর ফিলিং আসতো না, তখন সে খালি হাতে এটা করতো। প্রথমে গাড়িতে করে নদী পর্যন্ত নিয়ে যেত, সেখান থেকে মানুষজন সরিয়ে রাতের আধারে সেগুলোকে ট্রলারে উঠানো হতো, ট্রলারের খোলের মধ্যে রাখতো। মাছ নদীতে বা মাছ সাগরে ভাটার সময়, জোয়ারের সময় এগুলো হিসাব করতো। সেখানে নিয়ে যাওয়ার পরে গুলি করে একটা একটা করে মেরে ফেলে দিত। ফেলে দেওয়ার আগে আবার পেটটা কাটতো, নাড়ি ভুড়ি বের করতো, সিমেন্টের বস্তা বেঁধে দিতে ফেলে দিত। কিভাবে গুম ও নির্যাতন করা হতো, গুম করা মানুষের শেষ পরিণতি কি হয় তারও তথ্যপত্র তুলে ধরেন চিফ প্রসিকিউটর। হয়তো ইনজেকশন পুশ করে হত্যা করেছে, করে লাশটা ডিসপোজালের জন্য বিশেষ করে কমলাপুর টু টঙ্গী এই রেল লাইনটাকে বেশি ব্যবহার করা হতো। লাশটাকে রেল লাইনের উপর শুয়ে রেখে তারপরে দাঁড়িয়ে থাকতো ট্রেন কখন আসবে। ট্রেন আসতো, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত, চেনার কোনো উপায় থাকতো না, তারপরে ওনারা চলে আসতেন। এদিন শেখ হাসিনার মামলার বিচার চলাকালে সরাসরি সম্প্রচার বন্ধ করতে সাইবার হামলা করা হয় বলেও জানায় প্রসিকিউশন। এই যে যুক্তিতর্ক, এইখানে যে এভিডেন্স, তাদের যে নিষ্ঠুরতার বর্ণনা, এটা গোটা দুনিয়াবাসী যাতে জানতে না পারে, তাদেরকে জানতে দিতে এই অপরাধীরা চায় না, তাদের সহযোগীরা এটা চায় না। সেজন্যই আমাদের এই ফেসবুক পেজের উপরে সাইবার হামলা তারা চালিয়েছে। উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করতে সপ্তাহখানেক সময় লাগবে বলে জানিয়েছেন আইনজীবীরা। এরপরই মামলাটি রায়ের দিকে যাবে। ধরে নিয়ে গিয়ে র্যাব। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার সেতুর টোল আদায়ের নামে ৩০৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেছে দুদক, যেখানে ওবায়দুল কাদের, তোফায়েল আমু সহ ১৭ জনকে আসামি করা হয়েছে। এদিকে সাবেক চিফ হুইপ আসম ফিরোজের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে সংস্থাটি। অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে ১৬ বছরের শাসনামলের দুর্নীতি ফিরিস্তি জমা হয় দুদকে। এসব অভিযোগ নিয়ে কাজ করছে সংস্থাটির একাধিক দল। এবার শেখ হাসিনার বিরুদ্ধে মেঘনা গোমতী সেতুর টোলের অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক। এজাহারে বলা হয় ২০১৬ সালের আগে টেন্ডার বাতিল করে তৎকালীন সরকার এককভাবে সিএনএস লিমিটেডকে কার্যাদেশ দেয়। প্রতিষ্ঠানটি টোল আদায়ের মাধ্যমে ৫ বছরে অতিরিক্ত সার্ভিস চার্জ হিসাবে
489 কোটি টাকার বিল গ্রহণ করে, যেখানে পরবর্তী সময়ে অন্য প্রতিষ্ঠান একই খাতে মাত্র 112 কোটি টাকা আদায় করে। ফলে আত্মসাতের পরিমাণ দাঁড়ায় প্রায় 309 কোটি টাকা। 5 বছর মেয়াদের টোল আদায়ের কার্যাদেশ দিয়ে পরস্পর যোগ সাজসে নিজেরা লাভবান হয়ে কিংবা অন্যকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে প্রতারণার মাধ্যমে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন না করে সরকারি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে 309 কোটি 42,45,890 টাকা আত্মসাৎ। মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আমির হোসেন আমু, তুফাইল আহমেদ, আনিসুল হক, খন্দকার মোশাররফ হোসেন, এম এ মান্নান সহ 17 জনকে আসামি করা হয়েছে। জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ মোট 17 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর অনুমোদন দেওয়া হয়েছে। এদিন সাবেক চিফ হুইপ আসম ও ফিরোজ তার স্ত্রী ও সন্তানের বিরুদ্ধে 9 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলার অনুমোদন দিয়েছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে ইতালির রোমের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বেলা 11:30 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশ্যে যাত্রা করে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। সফরসূচি অনুযায়ী অধ্যাপক ইউনুস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়ন সহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে। 15 অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। দুপুরে জাতীয় প্রেস ক্লাব এলাকায় আন্দোলনকারী ও পুলিশ মুখোমুখি অবস্থান নিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর আগে সকাল থেকে ওই এলাকায় অবস্থান নিতে শুরু করেন এমপিওভুক্ত শিক্ষকরা। তারা প্রেস ক্লাবের সামনে সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আন্দোলনকারীদের প্রেস ক্লাব ছেড়ে শহীদ মিনারে যাওয়ার আহ্বান জানায় পুলিশ, কিন্তু এরপরও সড়ক ছেড়ে না গেলে সাউন্ড গ্রেনেড, জল কামান ও লাঠি চার্জ করে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয়। এক পর্যায়ে আন্দোলনকারীরা পিছু হটলে প্রেস ক্লাব এলাকার যান চলাচল স্বাভাবিক হয়। বিকেলে এমপিওভুক্ত শিক্ষকরা শহীদ মিনারে সমবেত হলে তাদের সমর্থন জানাতে যান এনসিপি নেতারা। বলেন, শিক্ষকদের দাবি আদায় না হলে সোমবার থেকে এমপিওভুক্ত 30,000 প্রতিষ্ঠানে তালা ঝুলবে। এই অধিকার আদায় না হওয়া পর্যন্ত আপনারা এই শহীদ মিনার প্রাঙ্গণ প্রত্যক্ষ করবেন না। আমি রাষ্ট্রের এই অসাম্য আমি মেনে নিব না। রাষ্ট্র সমতা নিশ্চিত করতে হবে, রাষ্ট্র ন্যায্যতা নিশ্চিত করতে হবে, রাষ্ট্র অধিকার নিশ্চিত করতে হবে। প্রিয় শিক্ষক সমাজ, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা ব্যর্থ কণ্ঠে আপনাদের দাবির সাথে আমরা সমর্থন জ্ঞাপন করছি। এই মুহূর্তে শহীদ মিনারে আছেন রিপোর্টার আব্দুল্লাহ শাফি। শিক্ষকদের অবস্থান জানতে আমরা সরাসরি চলে যাব তার কাছে। ঠিক এই মুহূর্তে শহীদ মিনারে এখন ঢাকার বাইরে থেকে যে সমস্ত শিক্ষকরা এবং শিক্ষক নেতারা এসেছেন তারা বক্তব্য রাখছেন এবং তারা তাদের দাবি দাওয়াগুলো আদায় করার জন্য সরকার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছেন। আপনি জানেন যে কিছুক্ষণ আগেই আমরা জানিয়েছিলাম আপনাদেরকে যে এখানে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সামান্তা শারমিন এসেছিলেন। তিনি এই শিক্ষকদের এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন, একাত্মতা পোষণ করেছেন এবং তাদের বক্তব্য খুব স্পষ্ট করে দিয়েছেন এখানে যে এই সরকারকে তারা মুনাফেক সরকার হিসেবে উল্লেখ করেছেন, অন্তর্বর্তী সরকারকে, অর্থাৎ সরকারের যে ধরনের কর্মকাণ্ড করার কথা ছিল সাধারণ মানুষের হয়ে সেই কর্মকাণ্ড তারা করছেন না। সেই ক্ষেত্রে শিক্ষকদের প্রতি তাদের যে আচরণ এবং শিক্ষকদের যেই বেতন ভাতা যেভাবে দেওয়া দরকার সেভাবে দেওয়া হচ্ছে না। তিনি সমালোচনা করেছেন স্বাস্থ্য উপদেষ্টার। তিনি বলেছেন যে স্বাস্থ্য উপদেষ্টা দেশের বাইরে গিয়ে চিকিৎসা নিচ্ছেন, সেখানে যারা মানুষ গড়ার কারিগর শিক্ষকরা, সেখানে শিক্ষকরা সবে মাত্র চিকিৎসা ভাতা পাচ্ছেন মাত্র 500 টাকা। সেই 500 টাকা থেকে শিক্ষকদের যে দাবি 1500 টাকায় উন্নয়ন এবং যে বাড়ি ভাড়া সেটি 1000 টাকা
টাকা থেকে 20% উন্নতি করার দাবি তারা জানিয়েছেন। এবং হাসনাত আবদুল্লাহ সহ সামান্তা শারমিন এবং এইখানে যারা শিক্ষক নেতারা আছেন তারা ঘোষণা দিয়েছেন যে তাদের দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত তারা ফিরে যাবেন না। এবং একই সঙ্গে তারা যে বিষয়টি বলছেন, আজকে রাত 8টা পর্যন্ত এই শহীদ মিনারে তাদের অবস্থান কর্মসূচি চলবে। তারপর আগামীকাল সকাল থেকে আবার ওই কর্মসূচি প্রেস ক্লাবের সামনে এবং শহীদ মিনারে তারা পালন করবেন পালাক্রমে পরিস্থিতি অনুযায়ী। তো এইখানে তারা যে বিষয়গুলো 3টি দাবিতে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। এক হচ্ছে তাদেরকে যে মূল বেতনের 20% বাড়ি ভাড়া দিতে হবে, এখন তাদেরকে 1000 টাকা বাড়ি ভাড়া দেয়, এবং চিকিৎসা ভাতা যেটি 1500 টাকা দেয় যেটি 500 টাকা দেয় সেটি 1500 টাকা উন্নীত করতে হবে, এবং কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা দিতে হবে। তো এই বক্তব্যগুলো দিয়েছেন। এবং পাশাপাশি যে সমস্ত শিক্ষক পুলিশের লাঠিচার্জের কারণে আহত হয়েছেন তাদের সুচিকিৎসার কথা তারা দাবি জানিয়েছেন, এবং একজনকে যে আটক করা হয়েছে তাকে মুক্তির কথা বলেছেন। তো এইখান থেকে শিক্ষকদের আন্দোলনের সঙ্গে এনসিপির নেতারাও বিষয়টি একইভাবে বলেছেন যে যতক্ষণ পর্যন্ত না এই আন্দোলন সরকার, এই দাবি দেওয়া সরকার মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে। এবং আগামীকাল থেকে সারা দেশে যে 30,000 এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আছেন সেই সব কয়টা প্রতিষ্ঠানেই তারা বন্ধ ঘোষণা করেছেন। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম শহীদ মিনার থেকে। এদিকে রাজধানীর শাহবাগে আবারও আন্দোলনে এনটিআরসি এর 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সুপারিশ বঞ্চিতরা দ্রুত প্রজ্ঞাপন দিয়ে নিয়োগ নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। রোববার সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ শুরু করেন শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্ত উত্তীর্ণ সনদধারীরা। বিক্ষোভ সমাবেশে সারা দেশ থেকে আসা প্রার্থীরা প্রজ্ঞাপনের দাবিতে অবস্থান নেন। এ সময় তারা বলেন 60,000-এর বেশি শূন্য পদ থাকার পরও তাদের নিয়োগের জন্য সুপারিশ করেনি এনটিআরসিএ। দাবি জানান 31 ডিসেম্বরের মধ্যে শূন্য পদগুলোতে নিয়োগ দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। তথ্য উপত্য বিশ্লেষণ করে প্রাতিষ্ঠানিক বাধা তুলে দিয়ে প্রয়োজনীয় শূন্যপদ যুক্ত করে আমাদের 16,213 জন প্রত্যেককেই নিয়োগের আওতায় নিয়ে আসতে হবে। ব্লক করে দেবো, আমরা আজকে সারাদিন এখানে থাকবো এবং আমাদের যে প্রজ্ঞাপন, আমাদের মূল দাবি সেটা আমরা এখান থেকে নিয়েই যাব। বাদ দিয়ে উনি 19তমতে নতুন করে সার্কুলার দিয়ে দেশের রাজস্ব উনি বৃদ্ধি করবে। আচ্ছা, এনটিআরসি আর রাষ্ট্রের কি এতই অভাব পড়ছে যে বেকারদের কাছ থেকে উনি এইভাবে পয়সা খরচ করে উনি রাজস্ব বাড়ানোর চিন্তা ভাবনা করে? এগুলো কি স্বৈরাচারী আচরণ না? পরে জাদুঘর থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন আন্দোলনকারীরা। তবে কিছুদূর এগিয়ে যেতেই পুলিশের বাধার মুখে ব্যারিকেডের সামনেই স্লোগান দেন তারা। বলেন সরকারের পক্ষ থেকে বৈষম্য নিরসনে বারবার আশ্বাস দিলেও সমস্যা সমাধান করা হয়নি। আজকে প্রিলি রিটার্ন ভাইবা পাস করার পরেও এনটিআরসি চেয়ারম্যান আমাদেরকে অযোগ্য বলে বলতেছে যে আমরা অযোগ্যতার জন্য আমাদের জব হয়নি। কিন্তু আমরা হচ্ছে যদি নোটিশ করি বা খেয়াল করি দেখবেন আমাদের থেকে নিম্ন মার্কধারীরা কিন্তু জব পেয়েছে। এটা কোথাকার নিয়ম? 16,213 জনের মধ্যে একজন প্রার্থী, আমাদের একজন শিক্ষক আত্মহত্যা করেছেন। আমি এটাকে আত্মহত্যা বলবো না, এনটিআরসি এর ভয়ঙ্কর নীতিমালা এই হত্যার জন্য দায়ী। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নেন 18,65,000 প্রার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হন 57,213 জন। এর মধ্যে 41,000 জনকে সুপারিশ করা হলেও বাকি 16,213 জন বাদ পড়েন। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক অপচেষ্টা হিসেবে একটি মহল জুলাই স্মৃতি সম্পর্কিত স্থাপনা নির্মাণের বাজেট নিয়ে প্রশ্ন তুলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বলেন, জনগণের দায়বদ্ধতা থেকে নয় বরং রাজনৈতিক উদ্দেশ্যে এমন সমালোচনা করা হচ্ছে। রোববার বিকেলে ওসমানী উদ্যানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিতব্য জুলাই স্মৃতিস্তম্ভ এর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এসব কথা বলেন আসিফ মাহমুদ। তিনি অভিযোগ করেন, বিগত সরকার আমলে যারা শত শত কোটি টাকা আত্মসাৎ করত তারাই এখন অপপ্রচার চালাচ্ছে। প্রজন্ম থেকে প্রজন্ম জুলাইয়ের স্মৃতি ধরে রাখতে কাজ করা হবে, কেউ তা দমিয়ে রাখতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। রব্বুল আলামিন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় উপদেষ্টা মহোদয় কর্মচারী যারা রয়েছে, রব্বুল আলামিন আমাদের সকলের জবানে জুলাই গণঅভ্যুত্থান যে স্মৃতি জাদুঘর হচ্ছে কিংবা এর বাইরেও যে উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছে সেগুলোর বাজেট নিয়ে কিংবা কত অর্থ খরচ হচ্ছে এটা নিয়ে একটা মহল অনেক সময় প্রশ্ন তোলার চেষ্টা করে। আমি তাদেরকে স্মরণ করে দিতে চাই যে বিগত ফ্যাসিবাদী সময়ে এই যে বিভিন্ন ভাস্কর্য হতো
এর থেকেও ছোট ইনফ্রাস্ট্রাকচারে আমরা দেখেছি 300-400 কোটি টাকা খরচ হয়েছে এবং সেই ইনফ্রাস্ট্রাকচারগুলো তৈরি করার যে কনসালটেন্সি, সেই কনসালটেন্সিতেই এই পুরো স্মৃতিস্তম্ভে যা খরচ হচ্ছে তা খরচ করা হয়েছে। তখন ফ্যাসিবাদের ভয়ে হোক কিংবা তাদেরকে সমর্থন দিয়েই হোক, এই লোকগুলোকে আমরা কথা বলতে দেখতাম না। বান্দরবানের নাইখংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এবার পা হারালেন বিজিবির এক সদস্য। উন্নত চিকিৎসার জন্য তাকে রামু সিএমএইচে ভর্তি করা হয়েছে। বেলা 11টার দিকে বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী নাইখংছড়ির তম্ব্রু এলাকায় টহল দিচ্ছিলেন 34 বিজিবির সদস্য নায়েক মোহাম্মদ আক্তার হোসেন। এ সময় হঠাৎ মাইন বিস্ফোরণে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়, অন্য পাও প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। দুর্গম পাহাড় আর গভীর অরণ্যে ঘেরা নাইখংছড়ি সীমান্তের নোম্যান্স ল্যান্ডে অসংখ্য স্থল মাইন পুঁতে রেখেছে মিয়ানমার। প্রায় সময় ওই এলাকায় মাইন বিস্ফোরণ হয়। সীমান্ত এলাকায় গেল 3 বছর স্থল মাইন বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত 16 জন। ক্যাম্পাসে ক্যাম্পাসে ভোটের হাওয়া। শেষ মুহূর্তে জমে উঠেছে রাকসু ও চাকসু নির্বাচনের প্রচারণা। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন তারিফ রহমান। আমরা সরাসরি যাব রাজশাহীতে রকির কাছে। আগামী 16 অক্টোবর রাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা জানেন দীর্ঘ প্রায় 35 বছর পর এই রাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই জন্য এই রাকসু নির্বাচনকে ঘিরে এক ধরনের উৎসবের আমেজ কিন্তু ক্যাম্পাসে লক্ষ্য করা যাচ্ছে এবং যারা প্রার্থী আছেন প্রার্থীরাও কিন্তু ব্যাপক সরব। এখন যেহেতু শেষ মুহূর্তের প্রচারণা চলছে, এই শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা। সব মিলিয়ে যদি বলা চলে যে এক ধরনের জমজমাট পরিস্থিতি এই রাকসুকে ঘিরে কিন্তু তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখন স্বতন্ত্র ভিপি প্রার্থী আব্দুল নূর তিনি কিন্তু তার প্রচারণা চালাচ্ছেন। পাশাপাশি একজন নারী প্রার্থী সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে অংশ নিয়েছেন জান্নাতুল নাইম তুহিনা, তিনিও তার নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন। পাশাপাশি লিফলেট দিচ্ছেন, হ্যান্ডবিল দিচ্ছেন এবং তাদের যে ইশতেহার সেগুলো কিন্তু দিচ্ছেন এবং তাদের পক্ষে ভোট আনার জন্য কিন্তু তারা বলছেন। সব মিলিয়ে আসলে তারা নির্বাচিত হতে পারলে কি করবেন এই ধরনের প্রতিশ্রুতিও কিন্তু নানাভাবে দিচ্ছেন। সব মিলিয়ে যদি বলা চলে যে ক্যাম্পাসের এই পরিবহন মার্কেট থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর, বিশেষ করে মমতাজউদ্দিন কলেজ ভবনের সামনে একই অবস্থা কিন্তু রয়েছে এবং দিনভর তারা এই প্রচারণা করছেন। একেবারে সকাল থেকে তারা প্রচারণায় নামছেন এবং তারা কিন্তু এই যেহেতু সময় কম, আপনারা জানেন যে আগামী 14 অক্টোবর রাত 12টা পর্যন্ত এই প্রচারণা করার সময় থাকবে। এই সময়সীমা যেহেতু এখন কম আছে সেহেতু আর কোনো সময় আসলে তারা নষ্ট করতে চাচ্ছেন না। এই জন্য আমরা সকাল থেকে বেশ কয়েকজন প্রার্থীর সঙ্গে কথা বলেছি। তারাও বলছেন যে দীর্ঘ 35 বছর পর যেহেতু নির্বাচন হচ্ছে, তারা চাচ্ছেন যে আগামী নির্বাচন সুষ্ঠু এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে, এমনটা আসলে তারা প্রত্যাশা করছেন। সব মিলিয়ে আসলে আমরা প্রশাসনের যারা আছেন কর্মকর্তারা, বিশেষ করে নির্বাচন পরিচালনার সঙ্গে যারা দায়িত্বে আছেন, তারাও কিন্তু বলছেন যে এই নির্বাচন সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য করার লক্ষ্যে যা করণীয় আসলে তারা তা করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ভোটের আগের দিন থেকে শুরু করে প্রায় 2000-এরও বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্যাম্পাসে মোতায়েন থাকবে বলে তারা কিন্তু নিশ্চিত করেছেন। সব মিলে ক্যাম্পাসে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সুষ্ঠু নির্বাচন এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই লক্ষ্যে কিন্তু তারা কিন্তু কাজ করছেন বলে আমাদেরকে এখন পর্যন্ত জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচনের প্রচারণার সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকর্মী তারিফের কাছে। শেষ বিকেলে চাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বিকেল থেকেই তারা স্টেশনে চলে আসছে, কারণ বিশ্ববিদ্যালয়ের স্টেশনে আসলে একটি বিশাল সমাগম হয়। বিকালের ক্লাস শেষ করে শিক্ষার্থীরা আসলে বিকালে স্টেশনে আড্ডা দেন। সেই আড্ডায় আসলে প্রার্থীরা তাদের যে প্রচারণা কার্যক্রম সেটি করার জন্য আসলে আমরা দেখতে পেয়েছি জড়ো হচ্ছেন প্রার্থীরা। তাদের যে লিফলেট, হ্যান্ডবিল কার্ড সেটি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন, তাদেরকে যে ইশতেহার সেটি দিচ্ছেন এবং আগামী 15 তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হবে, অর্থাৎ শিক্ষার্থীদের যেই অধিকার আদায়ে কাজ করবেন, সেই অধিকার আদায়ে কারা আসলে যোগ্য হিসাবে নির্বাচিত হবে সেটি আসলে বোঝানোর জন্যই আসলে যে লিফলেট বা ইশতেহার রয়েছে সেগুলো আসলে তারা দিচ্ছেন। আমরা সকাল থেকেই দেখছি যে প্রার্থীরা একদম সকাল থেকে শাটল যখন ক্যাম্পাসে আসে তখন থেকেই প্রার্থীরা তাদের যেই প্রচার কার্যক্রম সেটি শুরু করে এবং সারা দিন হচ্ছে বিভিন্ন ফ্যাকাল্টি ক্যাম্পাসের জুপড়ি বা হলগুলোতে প্রচারণা
ধর্ণা চালাচ্ছেন। এছাড়া বিকালে যে স্টেশনে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক পরিমাণে শিক্ষার্থী রয়েছে, সেই শিক্ষার্থীদের মাঝে আসলে এই যে প্রচারণা কার্যক্রম সেরে নিচ্ছেন। আর মাত্র প্রায় 24 ঘন্টার মতো বলা যায় যে প্রচারণার সময় রয়েছে, অর্থাৎ আগামীকাল রাত 12টার পরে আর কোনো ধরনের প্রচারণা কার্যক্রম চালাতে পারবে না প্রার্থীরা। তো এছাড়া আমরা আজকে প্রশাসনের সাথে একটি মতবিনিময় সভা ছিল সাংবাদিকদের, সেখানে তারা জানিয়েছেন যে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা তারা গ্রহণ করেছে পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে, এবং আগামী 15 এবং 16 তারিখ বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। এই ছিল আমার কাছে চাকসু নির্বাচনের সর্বশেষ খবর। আমরা জানছিলাম এতক্ষণ চাকসু এবং রাকসু নির্বাচনের খবরাখবর। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী ও গণিত বিভাগের শিক্ষার্থী ফারুক হোসেন হত্যা মামলায় 105 আসামি সবাই বেকসুর খালাস পেয়েছেন। সকালে রাজশাহী মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালত 1 এর বিচারক জুলফিকার উল্লাহ এ রায় দেন। মামলার বিবরণে জানা যায় 2010 সালের 8 ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ হয়। পরে ফারুকের মরদেহ শাহ মখদুম হলের পেছনের ম্যানহল থেকে উদ্ধার করা হয়। এ ঘটনার পরদিন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম বাদী হয়ে নগরীর মতিহার থানায় মামলা করেন। মামলায় জামাত ইসলামী তৎকালীন কেন্দ্রীয় আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নায়েবে আমির দেলার হোসেন সাইদি সহ শিবিরের 35 নেতাকর্মীর নাম উল্লেখ করে 114 জনকে আসামি করা হয়। পূর্ব ঘোষণা ছাড়াই ঢাকা ময়মনসিংহ রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ রেখেছে মালিক সমিতি। এতে যাত্রী ভোগান্তে চরমে পৌঁছেছে। এই মুহূর্তে ময়মনসিংহে আছেন সহকর্মী ওবায়দুল হক। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। ওবায়দুল, আজকে সকাল থেকে ময়মনসিংহ বিভাগের যে বাস স্ট্যান্ডগুলো সেখান থেকে কোনো বাস ছেড়ে যায় নাই। আমি একটি আপডেট দিয়ে জানাতে চাই যে আজকে সারাদিন আমি জানিয়েছি যে ঢাকা ময়মনসিংহ রুটেই এই বাস চলাচল বন্ধ রয়েছে। তবে কিছুক্ষণ পর থেকে আসলে দূরপাল্লার যে বাসগুলো চলার কথা সেগুলো কিন্তু বন্ধ থাকবে, অর্থাৎ ময়মনসিংহ বিভাগের সবগুলো বাস স্ট্যান্ড থেকে বাস বন্ধ রয়েছে এবং যে দূরপাল্লার যে বাসগুলো অর্থাৎ সিলেট, খুলনা সহ চট্টগ্রাম বিভাগ বিভিন্ন যে দূরপাল্লা বাসগুলো রয়েছে সেখানে আমি কাউন্টারে খোঁজ নিয়ে জানতে পেরেছি যে সেই বাসগুলোর যে অগ্রিম টিকিট কাটা হয়েছিল সেই টিকিটগুলো ইতিমধ্যে যারা যাত্রী তাদেরকে ফেরত দেওয়া হয়েছে। অর্থাৎ আসলে মানুষের দুর্ভোগ কিন্তু ক্রমান্বয়ে বেড়েছে। যারা অন্যান্য বিভাগে যাবেন তারাও কিন্তু যেতে পারছেন না, যার ফলে তারা কিন্তু চেষ্টা করছেন অন্তত ঢাকা গিয়ে কোনো রকমে যে কোনো উপায়ে বিকল্প উপায়ে ঢাকা গিয়ে সে ঢাকা থেকে আসলে অন্যান্য জায়গায় যাত্রা করার জন্য। এই ক্ষেত্রে কিন্তু এই বাস বন্ধ থাকার পরে ফলে যেটি হয়েছে যে এক ধরনের পরিবহন নৈরাজ্য আসলে শুরু হয়েছে, ভাড়া নিয়ে নৈরাজ্য শুরু হয়েছে। অনেকে দিনভর অপেক্ষা করেছেন আসলে বাস চালু হয় কিনা, দিনভর অপেক্ষা করে আসলে যখন আসলে কোনো উপায় না পেয়ে আসলে তারা ট্রাকে করে সিএনজিতে করে ভেঙে ভেঙে বাড়তি ভাড়া দিয়ে আসলে যাত্রীরা যাচ্ছেন তাদের গন্তব্যস্থলে। সব মিলিয়ে বলা চলে যে একরকম নাজেহাল অবস্থা সাধারণ মানুষের, যারা ঢাকাগামী বা যারা দুর্বলার যাত্রী রয়েছেন আসলে তারা খুবই ভোগান্তিতে পড়েছেন। তো এই ছিল বাইপাস থেকে আমার কাছে সবশেষ তথ্য। সহকর্মী ওবায়দুল হক যুক্ত হয়েছিলেন ময়মনসিংহ থেকে। সারা দেশে প্রথমবারের মতো শুরু হলো মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। সকালে রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বলেন, টিকাদানের মধ্য দিয়ে দেশে টাইফয়েডে মৃত্যু রোধ করা সম্ভব। আগামী 13 নভেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি। টাইফয়েডে মৃত্যু রোধে প্রথমবারের মতো সারা দেশে একযোগে শুরু হলো টিকাদান কর্মসূচি। 9 মাস থেকে 15 বছরের কম বয়সী প্রায় 5 কোটি শিশু বিনামূল্যে পাবে ইনজেক্টেবল টাইফয়েড টিকা। রোববার সকালে রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্রে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদও। জাতীয়ভাবে টাইফয়েডের টিকাদান কর্মসূচিকে মাইলফলক হিসেবে উল্লেখ করেন সমাজ কল্যাণ উপদেষ্টা। আর স্বাস্থ্য উপদেষ্টা বলেন, এই কর্মসূচির মধ্য দিয়ে দেশে টাইফয়েডে মৃত্যু রোধ করা সম্ভব। প্রতি বছর 8,000 মানুষ এই টাইফয়েডে মারা যায়। এই যে মানুষগুলি মারা যাচ্ছে, আমরা যদি তাদেরকে বাঁচাতে চাই তাইলে আমাদের এই ভ্যাকসিনের দরকার আছে।
এই ভ্যাকসিনটা আমরা এই প্রথমবারের মতো বাংলাদেশে শুরু করতে যাচ্ছি। এই টিকাদানের কর্মসূচির যে লঞ্চিংটা আজকে হচ্ছে, এটা সারা দেশব্যাপী হতে যাচ্ছে। এটা খুবই একটা সুখবর আমাদের জন্য। এদিন ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান এবং রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। পরে গণশিক্ষা উপদেষ্টা বলেন, প্রতি বছর অসংখ্য শিশু প্রাণ হারায় পরিবারের সচেতনতার অভাবে। আমরা যদি টাইফয়েডের ব্যাপারে সতর্ক থাকি, খাওয়া দাওয়া এবং হাত ধোয়ার ব্যাপারে, এবং আমরা যদি টিকা নিই, তাহলে আমরা আশা করি এর থেকে আমরা মুক্তি পাব। 30 অক্টোবর পর্যন্ত 14 কর্মদিবসে শিক্ষা প্রতিষ্ঠানে টিকা দেয়া হবে। শনিবার ও বাকি দিনগুলোতে মিলবে নিয়মিত টিকা কেন্দ্রে। আর 30 অক্টোবরের পর থেকে 13 নভেম্বর পর্যন্ত দেয়া হবে কমিউনিটি পর্যায়ে। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার সিলেট ও ময়মনসিংহ বিভাগের খবর। সিলেট নগরীতে সড়ক ও জনপথ বিভাগের 56 কিলোমিটার সড়ক ও মহাসড়ক রয়েছে। খানাখন্দে ভরা এই সড়কগুলোর বেহাল দশায় চরম ভোগান্তিতে নগরবাসী। সড়কগুলোর মালিকানা নিয়ে সিটি কর্পোরেশন ও সড়ক ও জনপথ বিভাগের মধ্যে চিঠি চালাচালি চলছে, তবে সিদ্ধান্ত নেওয়া সম্ভব না হওয়ায় হচ্ছে না উন্নয়ন কাজ। তবে সংশ্লিষ্টরা বলছেন সিদ্ধান্ত নিতে হবে উচ্চ পর্যায়ে। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। এই হাল সিলেটের একমাত্র ভিআইপি সড়কের আম্বরখানা পয়েন্ট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট নগরীতে প্রবেশের এই সড়কটি সড়ক ও জনপথ বিভাগের। সড়ক ভেঙে চৌচির নগরের ব্যস্ততম সড়কের এই হালে বিক্ষুব্ধ নগরবাসী। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এই রোডটাকে একটু দেখে শুনে ভালোভাবে কাজটা করানো। খানাখন্দে ভরা সড়কগুলো চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। সাবেক মেয়র জানান, দীর্ঘদিন চেষ্টা করে সড়ক ও জনপথ বিভাগের 56 কিলোমিটার সড়ক সিটির আওতায় আনা যায়নি। বারবার তাদের কাছে চিঠি লিখেছি, তারা মেনটেনেন্সও করে না, তারা মানে এটা হস্তান্তরও করে না। নগরবাসীর দুর্ভোগ লাগবে। নগরের ভেতরে 22 কিলোমিটার রাস্তা সড়ক ও জনপথ বিভাগ থেকে অনাপত্তিপত্র বা এনওসি নিয়ে সিটি কর্পোরেশন সংস্কার করেছিল। এনওসি নিয়ে সংস্কার একবারের জন্য হয়ে থাকে, এই নিয়ে ঝামেলারও শেষ নেই। একজনের সড়কে আরেকজন কাজ করলে ওইটা অডিটে একটু প্রবলেম হয়, হয়তো বা দেখা যাবে যে রোডস কাজ করেছে সিটি কর্পোরেশন ওই কাজের বিল করে ফেললো। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে, নগরের মধ্য দিয়ে বিস্তৃত 56 কিলোমিটার সড়কের মালিকানা হস্তান্তরের বিষয় নিয়ে শিগগিরই সিদ্ধান্তে আসা সম্ভব হবে বলে জানান নির্বাহী প্রকৌশলী। আমরা আশা করছি খুব শীঘ্রই যে মালিকানা বিষয়ে আমরা একটা দিক নির্দেশনা আমরা দিতে পারবো। সিলেট 0 পয়েন্ট থেকে সিলেট ঢাকা, সিলেট তামাবিল, সিলেট সুনামগঞ্জ এবং সিলেট বিমানবন্দর সড়কের 56 কিলোমিটার সড়ক ও জনপথ বিভাগের মালিকানাধীন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এ বিষয়ে বিস্তারিত জানাতে একজন আলোচককে সঙ্গে নিয়ে সিলেট মহাসড়ক ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইকরামুল কবির। আমরা রিপোর্টে দেখলাম যে সিলেট সিটি কর্পোরেশনের 56 কিলোমিটার সড়ক ও জনপথ বিভাগের মালিকানাধীন এবং এই 56 কিলোমিটার মধ্যে 22 কিলোমিটার একবার এনওসি নিয়ে সিটি কর্পোরেশন কাজ করেছে। সবকিছু মিলে কথা বলার জন্য আমার সাথে যুক্ত হয়েছেন সড়ক ও জনপথ বিভাগের সিলেটের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার সময় দেওয়ার জন্য। আমাকে আপনি বলবেন, এই যে 56 কিলোমিটার সড়ক নিয়ে সিটি কর্পোরেশনের সাথে আপনাদের যে যান দরবার, এটা মিটবে কবে? ধন্যবাদ। প্রথমে আমি সময় টিভি দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। সিলেটের যে সিটি কর্পোরেশনের সাথে আমাদের 56 কিলোমিটার না, আমাদের 22 কিলোমিটার নিয়ে যে দ্বৈততা আছে, এটা আপনারা যারা সিলেটবাসী সবাই জানেন যে সিটি কর্পোরেশন সিলেটের যে শহরের সড়কগুলোকে 2018 সাল থেকে এগুলি প্রশস্ততা করেছে এবং সেটা তখন আমাদের এনওসি নিয়ে তারা কাজ করেছে। পরবর্তীতে আমরা এই সড়কগুলো হস্তান্তরের জন্য প্রস্তাব প্রয়োগ করেছিলাম মন্ত্রণালয়ের পর্যায়ে রয়েছে। আর এখন যেটা হচ্ছে, এবং গত বছর পর্যন্ত এই সড়কগুলোতে সিটি কর্পোরেশনে মেরামত করেছে এবং আমরা ওই সড়ক প্রশস্তকরণের
পর থেকে ওই সড়কগুলোতে আমরা মেরামত কাজ করছি না। আসলে সিটি কর্পোরেশনের এরিয়ার মাঝে আমরা মনে করি যে এটা সিটি কর্পোরেশনের সড়ক হওয়া উচিত, কারণ তাদের অনেকগুলো ইউটিলিটিস লাইন আছে, পানির লাইন বা গ্যাস লাইন, এই সমস্ত কানেকশন দিতে হয়। তো প্রায়শই সড়ক কাটা পড়ে এবং সেই যে সার্ভিসগুলো জনগণকে যে সার্ভিসগুলো সেটা সিটি কর্পোরেশন যেভাবে দিতে পারে আমরা সড়ক ও জনপথ সেভাবে দিতে পারি না। আর আমাদের সড়ক ও জনপথের একটা বিষয় হচ্ছে আমরা কানেক্টিভিটি নিয়ে কাজ করি, যেহেতু সিটি কর্পোরেশন লোকাল কমিউটিং এ নিয়ে কাজ করে এবং লোকাল সার্ভিসগুলো তারা প্রোভাইড করে। তো এই সমস্ত সড়কগুলো সেই কারণে আমরা এনওসি দিয়ে আসছি যে সিটি কর্পোরেশন যেতে কাজ করতে পারে। এনওসি তো ওয়ান টাইম তারা বলে, সিটি কর্পোরেশন বলে থাকে যে একবারের জন্য আপনারা এনওসি দিয়ে থাকেন, এবং সেকেন্ড টাইম তারা টেন্ডারের জন্য কি আবার এনওসি নিতে হবে কিনা? না না, যেই সমস্ত সড়কগুলো সিটি কর্পোরেশন অনেকগুলো সড়ক আছে 2 লেন থেকে 4 লেনে উন্নীত করেছে বা 1 লেন থেকে তারা 2 লেনে উন্নীত করেছে, এই সমস্ত কাজগুলো তো তারা তাদের প্ল্যান অনুযায়ী করেছে। তো তাদের প্ল্যানটা বাস্তবায়ন করতে গেলে তাদের প্ল্যানটা ধরে রাখতে হবে। মানে আমরা যদি করি তাহলে আমাদের প্ল্যানটা ডিফারেন্ট হবে, আমাদের ডিজাইনগুলোও ডিফারেন্ট হবে। তো আসলে সড়ক তো আসলে একদিনের জন্য না, এটা সড়কটা প্ল্যান করতে হয় দীর্ঘমেয়াদী, আমাদের দীর্ঘমেয়াদী প্ল্যান করে আগাতে হবে। তো এটা 1 বছর বা 2 বছরের জন্য কেউ সড়ক নিলে এটার আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা আসলে বিঘ্নিত হওয়ার সম্ভাবনা বেশি। ধন্যবাদ। শুনছিলেন যে সিলেট সিটি কর্পোরেশনের উপর দিয়ে যে সড়ক ও জনপথ বিভাগের যে সড়ক চলে গেছে তার সংস্কারে সড়ক ও জনপথ বিভাগ যৌথভাবে সিটি কর্পোরেশনের সাথে মিলেমিশে কাজ করার আগামীতে সেই ধরনেরই সিদ্ধান্ত হবে। মোটামুটি এই ছিল সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন সড়ক উন্নয়নের সর্বশেষ। আমরা যুক্ত হয়েছিলাম সিলেট সড়ক ভবন থেকে। খেলার খবর, এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ ফুটবল দলকে মানসিকভাবে দুর্বল করতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে হংকং ফুটবল অ্যাসোসিয়েশন। বিমানবন্দর থেকে শুরু করে অনুশীলন ভেন্যুতেও বিড়ম্বনার শিকার হচ্ছেন জামাল হামজারা। ভাড়া দিয়েও অনুশীলনের জন্য ভালো মাঠ খুঁজে পাচ্ছে না বাংলাদেশ। হংকং চায়না থেকে আরও জানাচ্ছেন ফাহিম ইসলাম। উঁচু উঁচু দালান আর পাহাড়ে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই হংকং চায়না দেশ। এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগ খেলতে এই দেশে বাংলাদেশ ফুটবল দল এসেছে প্রায় 1 দিন হলো। তবে শুরু থেকেই জামাল ভুঁইয়া হামজাদের অসহযোগিতা করে যাচ্ছে হংকং চায়না ফুটবল অ্যাসোসিয়েশন, যার শুরুটা হয়েছে বিমানবন্দর থেকে। এরপর ম্যাচ ভেন্যু নিয়েও টালবাহানা শুরু করেছে স্থানীয় ফেডারেশন। গতকাল বাংলাদেশ ফুটবল দলকে যেই অনুশীলন ভেন্যু দেওয়া হয়েছে তা ছিল এবড়ো থেবড়ো, যা মনে ধরেনি হেড কোচ হাবিয়ার কাবরেরা। তাই আজ নতুন ভেন্যুতে অনুশীলন করার জন্য মাঠ খুঁজছে টিম ম্যানেজমেন্ট। এখানে প্রশ্ন উঠতেই পারে, কেন হংকং চায়নার এমন অসহযোগিতা? তবে এক গাদা অভিযোগ নিয়ে বাংলাদেশ ছেড়েছিল হংকং চায়না ফুটবল দল। তাদের অভিযোগ ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন নাকি তাদের ঠিকমতো সহযোগিতা করেনি। তাহলে কি তার বদলা নিচ্ছে তারা? আরও একটি কারণ হতে পারে, গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দলকে মনস্তাত্ত্বিকভাবে ডাউন করার জন্য হংকং চায়না নতুন কোনো চাল চালছে না। তো পেছনের যে বিল্ডিংটা দেখছেন, ঠিক এই বিল্ডিং এর মতো আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে হংকং এ এসেছে বাংলাদেশ ফুটবল দল। তাদের স্বপ্ন হংকং, সিঙ্গাপুর ও ভারতকে হারিয়ে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া। যেই স্বপ্ন জামাল ভুঁইয়া সহ দেখছেন হেড কোচ হাবিয়ার কাবরেরাও। তবে বাংলাদেশ দলের সামনে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হংকং এর ওয়েদার। হঠাৎ রোদ, হঠাৎ বৃষ্টি ও মেঘের এই আবহাওয়ার সঙ্গে কতটা মানিয়ে নিতে পারে হামজা সমিত জামালরা, তাই এখন দেখার বিষয়। ফাহিম ইসলাম, সময় সংবাদ, হংকং, চায়না। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচন বিলম্বিত করতেই পিআর দাবিতে আন্দোলনে কিছু দল। অভিযোগ বিএনপির। 5 দাবিতে সারা দেশে জেলা প্রশাসকের কাছে জামাত সহ ইসলামী দলগুলোর স্মারকলিপি। নির্বাচন ঘিরে যে কোনো বিশৃঙ্খলা কঠোর হাতে দমন করবে সরকার। বিগত 3 নির্বাচনে দায়িত্ব পালনকারীদের ত্রয়োদশ সংসদ ভোটে না রাখার ঘোষণা। এবং গুমের মামলায় পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের বিচারের ক্ষমতা আছে ট্রাইব্যুনালে, জানালেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু। এই ছিল সময় সংবাদে। বাংলা সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।